মেঘ ফোনটা এখনো কানে ধরে রেখেছে। আয়মান চৌধুরী আর হীরদের দেখে ওদের দিকে তাকালো। ওর আব্বার কানেও ফোন, হীরদের চোখেও পানি। মেঘ মাথা দিয়ে ওদের জিজ্ঞেস করল ও যা শুনছে তা সত্যি কিনা। ওরা চোখে পানি রেখে মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়ালো, মানে সত্যি। ও ফোন নামালো, অন্যদিকে ঘুরল, ওপর দিকে তাকিয়ে পানি আটকানোর চেষ্টা ও হাতের আঙ্গুল দিয়ে মাথা ঘষতে লাগল। ততক্ষণে ধূসররা এগিয়ে এসেছে। ওরা কিছু বলবে তার আগেই মেঘ দৌড়ে গিয়ে আয়মান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আব্বা আই ওন, আমি জিতে গেছি আব্বা, আমি হারিনি। আমরা পেরেছি আব্বা, আমরা হারিনি। বলতে বলতে মেঘ কেঁদে উঠল। এ যে খুশির কান্না, এ যে সুখের। এদিকে খান বাড়ির কেউ কিছু বুঝতে পারছে না। মেঘ আয়মান চৌধুরীকে ছেড়ে ওর 3 বান্ধবীকে ধরে জড়িয়ে ধরল আর বলল, আমাদের বিশ্বাসে আমরা জিতে গেছি বান্ধবীরা। তখন হীর বলল, হ্যাঁ, আমাদের বিশ্বাস জিতেছে। এই খুশিতে একটু 4 বান্ধবী লাফানো যাক। ওরা খুশির চোটে সময় জায়গা ভুলে 4 বান্ধবী গোল হয়ে 4 জনকে ধরে ছোট বাচ্চাদের মতো লাফাতে শুরু করল। আয়মান চৌধুরী হেসে উঠল, এ যে তৃপ্তির আনন্দের হাসি। আয়মান চৌধুরী বলল, আম্মা থামেন, এটা আপনার শ্বশুরবাড়ি, এ কথা কি ভুলে গেছেন? বুঝতে পারছি আপনি আজ অনেক খুশি, দেখেন সবাই কিভাবে আপনাদের দেখছে। আয়মান চৌধুরীর কথা শুনে ওরা থেমে গেল, সবাই লজ্জা পেল। সব থেকে বেশি মেঘ। তখন জাবিন বলল, কি ভালো বাবা, বলেছিলাম না তোমার মেয়ে খুশিতে পাগল হয়ে যাবে। সেই জন্যই তো আমরা ওর এই রিয়াকশন দেখার জন্য বাড়ির সামনে এসে ফোন করেছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম আমাদের গম্ভীর নিষ্ঠুর বান্ধবী কি করে এই খুশির খবর শুনে। তখন মেঘ বলল, কিন্তু ডক্টর আমাকে ফোন কেন করল না? আমাকেই তো সবার আগে ফোন করার কথা। তাহলে তোকে ফোন করেছিল, কিন্তু ফোনটা বোধহয় নীলের কাছে ছিল। ও ধরে বলেছে আম্মু ব্যস্ত আছে, এখন কথা বলতে পারবে না। আসলে নীল তখন কার্টুন দেখছিল। তাই ভালো বাবা কে আর আমাদের ফোন করেছিল। ডক্টর সব জানালে আমরা 4 জন মিলে ডিসাইড করি তোর এখানে আসব। আমরা এসে গেট থেকে তোকে ফোন দিয়েছিলাম। মেঘ নীলের দিকে তাকালো, তারপর নীলকে গিয়ে জড়িয়ে ধরে বলল, নীলবাবু, তুমি ফোনটা আমাকে কেন দিলে না? তুমি জানো ওখানে একটা সুখবর ছিল। তোমার জন্য ওটা মিস করলাম। তখন নীল বলল, সরি আম্মু, কিন্তু কি সুখবর? তখন মেঘকে ছেড়ে হীরদের দিকে তাকিয়ে বলল, এই কি সুখবর? তখন হীররা 3 বান্ধবী চিৎকার করে বলল, নীলবাবু, তোমার মায়ের জ্ঞান ফিরেছে। নীল মেঘের দিকে তাকিয়ে বলল, সত্যি? মেঘ বলল, 3 সত্যি। এখন থেকে আমি কথা বললে মা শুধু শুনবে না, আমার সাথে মাও কথা বলবে। আমরা খুব খেলবো, মা আমাকে আদর করবে, তাই না আম্মু? একদম তাই। তখন ধূসর বলল, আমাদের কেউ কিছু বলবে? আমরা কিছুই বুঝতে পারছি না। সেদিনের কথা অনুযায়ী নীলিমা মারা গিয়েছিল, আকাশ মাহমুদ ও তাই বলেছিল। তখন মেঘ বলল, আমি বলছি আসলে সেদিন ওকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বুঝতে পারলাম ও এখনো জীবিত আছে। পালস আস্তে আস্তে চলছে। এটা বুঝতে পেরে আমি দেরি না করে আব্বাকে বলি। তারপর তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই। গুলি খাওয়ার আগেও ও মাথায় আঘাত পেয়েছিল, রক্তের প্রয়োজন ছিল, আমরা ম্যানেজ করে রক্ত, কিন্তু শেষ রক্ষা হয়নি। আগে ওর একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আঘাত আর পরে ভয় পাওয়ার জন্য ও ব্রেন প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। সবকিছু মিলিয়ে ও কোমায় চলে যায়। ডক্টররা বলেছিল কোনো আশা ভরসা নেই, ও কোনোদিন কোমা থেকে ফিরবে না, তবে বাইরে নিয়ে চিকিৎসা করলে কিছু উন্নতি হতে পারে, হয়তো কোমা থেকে ফিরতে পারে কোনোদিন। এ কথা শুনে আমরা সবাই থমকে যাই। ওকে উন্নত চিকিৎসার জন্য আব্বাকে বলি বিদেশে পাঠিয়ে দিতে। আমাদের বিশ্বাস একদিন নীলি ঠিকই আমাদের কাছে ফিরে আসবে।
এরপর আমি ওর চিকিৎসার জন্য শোরুম খুলি, বাইরে চিকিৎসা করানো 4টে কথা নয়। জানি সেদিন আব্বা কি বলেছে আপনাদের। ওটা নীলের জন্য নয়, নীলিমার জন্য খুলেছিলাম। এতদিন নীলি কোমায় ছিল, কাল নাকি জ্ঞান ফিরেছে, তবে অবস্থা বেশি ভালো না দেখে ডক্টর আমাদের জানায়নি। আজ অনেকটা উন্নতি হয়েছে, তাই আজ আমাদের জানিয়েছে। আব্বা বলেছে দেশে পাঠিয়ে দিতে, তাই ওনারা কালকেই পাঠাচ্ছে। মেঘ গিয়ে আয়মান চৌধুরীকে বলল, শুক্রিয়া আব্বা, কাল নীলিকে পাঠিয়ে দিতে বলেছেন, কারণ এখন যে ওকে আমার দরকার, শুধু আমার নয় ওর নিজেরও এখন ফেরাটা দরকার। আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আয়মান চৌধুরী হাসল আর বলল, আমি জানি তো আমার আম্মার এখন নীলিকে খুব দরকার, না হলে যে তার কিছু একটা হারিয়ে ফেলার ভয় থাকবে। তাই তো বলেছি পাঠিয়ে দিতে, কারণ সেই যে আপনার মোক্ষম প্রমাণ। আপনি আমায় এত বুঝেন কেন আব্বা? যেভাবে আপনি আমাকে বুঝেন আম্মা, সেইভাবে। মেঘ হাসল, তা দেখে আয়মান চৌধুরীও হাসল। সবাই সব শুনে বেশ খুশি হল। ধূসরদের পরিবারেরও আলাদা শান্তি অনুভব হচ্ছে, বিশেষ করে ধূসর আর দিলরুবা খানমের। তখন নোলক বলল, কিন্তু এর মাঝে নীলের ওর মায়ের সাথে দেখা হলো কিভাবে? না মানে ও তো তোমাদের সাথে দেশে ছিল। মেঘ হাসল আর বলল, তোমরা বিদেশে থাকতে আমি তোমাদের সাথে দেখা করতে যেভাবে যেতাম, সেভাবে প্রতি 3 মাস পরপর আমি নীলির সাথে দেখা করতে যেতাম। 7 দিনের মতো ওখানে গিয়ে থাকতাম, নীলকেও নিয়ে যেতাম। এমনকি আমি 6 মাসের জন্য বিদেশে গিয়েছিলাম ব্যারিস্টার হওয়ার জন্য, তখন আমি নীলকে নিয়ে গিয়েছিলাম এবং সেখানেই নীলই ছিল। নীল নিয়মিত হসপিটালে ওর মায়ের সাথে দেখা করতে যেত। তাছাড়া আমি সবসময় ওকে ওর মায়ের ব্যাপারে বলতাম। ওহ আচ্ছা, এহসান খান বলল। আয়মান, মেয়ের শ্বশুরবাড়ি এসে দাঁড়িয়ে আছিস কেন, বস। না রে, আমরা এখন বাড়ি যাই, অন্য একদিন আবার আসব। তখন ধূসর বলল, ডিনারটা তো করে যান আব্বা। না ধূসর, একবারে বাড়ি গিয়েই করব, সবাই অপেক্ষা করছে। হির, লিয়া, জাবিন, তোমরা অন্তত করে যাও। লিয়া আর জাবিন শ্বশুর বাড়ি যাবে, তাই ওরা বলল, না ভাইয়া, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তখন মেঘ হীরের কাছে এসে বলল, হীর, তুই অন্তত না করিস না। তখন হীর তখন আস্তে করে বলল, আমি একা মানুষ, আমার জন্য কেউ অপেক্ষা করে নেই। তবে আমার রান্না করা আছে, রাতে না খেলে সকালে ওটা ফেলে দিতে হবে। আমি তো আবার ফ্রিজের খাবার খেতে পারি না, না হলে ফ্রিজে রাখতাম, অযথাই খাবারগুলো নষ্ট হবে, যাকে বলে অপচয়। অপচয়কারী শয়তানের ভাই, এটা জানিস তো। আসছি। হীরের কথায় বুঝতে পারল মেঘ, মেয়েটা ভীষণ একা হয়ে পড়েছে। মেঘের হীরের কথা শুনে কান্না পেল। মেয়েটার এই পৃথিবীতে সবাই আছে, পরিবারও আছে, কিন্তু আসলে কেউ নেই। তার জন্য অপেক্ষা করেও কেউ নেই। ওরা সবাই বিদায় নিয়ে চলে গেল। কাল 4 বান্ধবী আর নীল যাবে নীলিকে আনতে। ওরা সকলে একসাথে ডিনার করল। নীল আজ মেঘের সাথে থাকবে। কাল খুব সকালে নীলিকে আনতে এয়ারপোর্টে যাবে দেখে নীল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আজ সে ভীষণ খুশি। মেঘ আজ খুব খুশি। মেঘের খুশি দেখে ধূসরও খুশি। মেঘ বেকনিতে দাঁড়ালো, তখন ধূসরও মেঘের পেছনে গেল। মেঘ ধূসরের উপস্থিতি বুঝতে পেরে বলল, কাল আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ধূসর অবাক হয়ে বলল, সারপ্রাইজ? কিন্তু কিসের জন্য? আজ আমি ভীষণ খুশি, তাই। তোমাকে আজ অন্যরকম লাগছে? সত্যি বলতে আমার নিজেকেও নিজের কাছে অন্যরকম লাগছে। সত্যি বলতে আমি এতটা খুশি বোধহয় এর আগে কখনো হইনি। আচ্ছা বেশ, তা কি সারপ্রাইজ শুনি। বলে দিলে সারপ্রাইজ থাকে নাকি? তবে বিশ্বাস করুন, সারপ্রাইজটা পেয়ে আপনি এবং আপনার পরিবার চমকে যাবেন, সেই সাথে খুশিও হবেন, কথা দিচ্ছি। এই যা, তুমি তো রাতের ঘুম তাহলে হারাম করে দিলে। তোমার কথা শুনে মনে হচ্ছে জীবনের বেস্ট কিছু পেতে চলেছি। যা দেখে চমকে যাব, আবার খুশিও হব। আচ্ছা, তুমি কনসিভ করনি তো? আমি বাবা হতে যাচ্ছি না, এটাই কাল বলবে, তাই না? ধূসরের কথা শুনে মেঘ হাঁ করে ধূসরের দিকে তাকাল।
কি বলছে এসব? মেঘ নিজেকে সামলিয়ে বলল, আপাতত কনসিভ করছি না, তবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি করব। এটা না অন্য কিছু? তাহলে কি হতে পারে, কিছু হিন্টস দাও। কালই না হয় দেখে নেবেন, কিন্তু আমার যে ধৈর্য ধরতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখনই জেনে নেই। আচ্ছা সেসব বাদ, কালকেই দেখতে পাবেন। এখন বলুন, কাল এয়ারপোর্টে আপনি যাবেন কিনা? তুমি কি চাও আমি তোমার বান্ধবীকে তোমাদের সাথে আনতে যাই? আমার চাওয়া না চাওয়ায় কি আসে যায়, আপনি বলুন যাবেন কিনা। বউ যখন বলেছে তখন তো যেতেই হবে। এখন বউ বলেছে বলে তাই না? আচ্ছা ওইসব বাদ দাও, তুমি তখন তোমার বান্ধবীদের সাথে লাফাচ্ছিলে, তখন কিন্তু তোমাকে বাচ্চাদের মতো লাগছিল। এ কথা শুনে মেঘ লজ্জা পেল, তা দেখে ধূসর হেসে বলল, আজকাল দেখি আমার বউ খুব লজ্জা পাচ্ছে। আগে কিন্তু এত লজ্জা পেত না, হুট করে লজ্জা মহাশয় আমার বউয়ের কাছে কোথা থেকে আসলো? অবশ্য লজ্জা পেলে তোমাকে আরো সুন্দর লাগে মেঘ বালিকা। মেঘ আরো লজ্জা পেল আর মেকি রাগ দেখিয়ে বলল, ঘুমাবেন না নাকি? আমার ঘুম পাচ্ছে। মেঘ যেতে নিল তা দেখে ধূসর মেঘের হাত ধরে ফেলল আর বলল, এই যে মেয়ে, পালাচ্ছ কোথায়? আজ তো ধূসর অ্যাসান শুভ্র তোমায় নিয়ে এই বেলকনিতেই রাত বিলাস করবে। রাত বিলাস? ভেতরে নীল ঘুমাচ্ছে, ও ওর মতো ঘুমাক, আমরা আমাদের মতো একটু সময় কাটাই। মানে? মানে অনেক কিছু। বলেই ধূসর বেলকনির লাইট অফ করে দিল। অতঃপর ফজরের আজান কানে যেতেই মেঘ চোখ খুলল। আপাতত সে বিছানায় নীলের পাশে ঘুমিয়ে আছে, কিন্তু ওরা তো বেকনিতে ছিল। মেঘ মুচকি হেসে ওর পাশে তাকাতেই দেখল ধূসর ওকে এক হাত দিয়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। মেঘ ধূসরকে ডাক দিল, নিজে উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের সালাত আদায় করে নিল। অতঃপর ভোরের আলো ফোটার অপেক্ষা করতে লাগল। ভোরের আলো ফুটতেই মেঘ কিছুক্ষণ বেকনিতে দাঁড়ালো। ধূসর ও ওর পাশে দাঁড়ালো। সকালের স্নিগ্ধ হাওয়া গায়ে লাগিয়ে ধূসরকে বলল নীলকে উঠাতে ও এখন নিচে মাকে রান্নার সাহায্য করতে। মেঘ নিচে গিয়ে সাহায্য করল রান্নার জন্য। অতঃপর সবাই ব্রেকফাস্ট করার জন্য ডাইনিংয়ে বসল। হুট করে দিলরুবা খানম বলল, মেঘ, তোমার বান্ধবী নীলিকে এই অবস্থায় কোথায় রাখবে ভেবেছ? মেঘ মুচকি হেসে বলল, আপাতত ফ্ল্যাটেই থাকুক, আমি না হয় প্রতিদিন যাওয়া আসা করব। তুমি যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলি, আসলে আমি জানি নীলি তোমার যতই ভালো বান্ধবী হোক না কেন, তুমি ওকে আমাদের বাড়িতে রাখার কথা বলবে না, কারণ তুমি অন্যরকম। দেখো মেয়েটা অসুস্থ, তাছাড়া নীল ও আমাদের সাথে থাকছে ফ্ল্যাটে, হির ওকে একা দেখে রাখতে পারবে না। নীল ও ওর মায়ের কাছে থাকতে চাইবে। এই অবস্থায় ফ্ল্যাটে না রেখে নীলিকে আমাদের এখানে রাখলে বোধহয় ভালো হবে। তুমিও দেখাশোনা করতে পারবে, তোমার আর ফ্ল্যাটে যাতায়াত করতে হবে না প্রতিদিন। তাছাড়া আমরাও বাড়িতে অনেকগুলো লোক আছি, ওর দেখাশোনা করতে পারবো। ও যখন সুস্থ হবে তখন না হয় ফ্ল্যাটে থাকবে। মেঘ দিলরুবা খানমের সব কথা শুনল। তখন এহসান খান বলল, আমার বিষয়ে চিন্তা করো না মেঘ, আমার আপত্তি নেই। তখন বাকি সবাই বলল, আমাদেরও আপত্তি নেই। মেঘ সবার দিকে তাকালো। দিলরুবা খানমের দিকে তাকিয়ে বলল, মা, আপনার ওকে এখানে রাখার ইচ্ছা কেন হল? দিলরুবা খানম মেঘের গালে হাত রেখে বলল, জানি না মা, তোমার বান্ধবীর প্রতি আলাদা টান অনুভব করছি। মনে হচ্ছে আমার নীলাশা যদি থাকত তবে তার মতোই হতো বোধ হয়। আপনি কি নীলিমার জায়গায় নীলাশাকে অনুভব করছেন মা? জানি না মা, অদ্ভুত অনুভূতি হয় নীলিমার কথা ভাবলে। এজন্যই বোধহয় মা বলে মায়েদের অনুভূতি অন্যরকম, এর তুলনা কারো সাথে হয় না। কিন্তু আমার মানে কিছু না মা, আমি নীলিকে সোজা এখানেই আনব। ও বাংলাদেশ নামবে 11টায়। তখন এহসান খান বলল, ধূসর যাবে তোমাদের সাথে, সব একেবারে নিয়ে আসবে। তখন ধূসর বলল, তুমি না বললেও আমি যেতাম, কাল রাতে মেঘের সাথে কথা হয়েছে। তখন নোলক বলল,
আমার আজ ক্লাস নেই, আমিও যাই তাহলে। কোনো দুঃখে? নোলক ক্লোজ আপ মার্কা হাসি দিয়ে বলল, এয়ারপোর্টটা না হয় ঘুরে দেখে আসবনি। নোলকের কথায় সবাই হেসে দিল। তখন মেঘ বলল, সমস্যা নেই, তুমিও চলো নোলক। তখন রিমঝিম বলল, আমাদের কে নিবে ছোট মা? তখন রোহিণী বলল, তোমাদের কেন যেতে হবে? একদম বায়না করবে না, ওরা ঘুরতে যাচ্ছে না, একজন কে আনতে যাচ্ছে। তখন রিম বলল, নীল ও তো যাচ্ছে, তাহলে আমরা কেন যাব না? নীল যাচ্ছে কারণ নীলের মা আসছে তাই। নীলের মা আমাদের কি হয় ছোট মা? তখন মেঘ হেসে বলল, তোমাদের ফুপি হয় মানে ফুপির মতো, বুঝতে পারলে? মেঘের কথা শুনে সবাই অবাক হল কিন্তু প্রকাশ করল না। তখন ঝিম বলল, আমরাও তাহলে ফুপিকে আনতে যাব ছোট মা, তুমি মাকে বলো না যাতে যেতে দেয়। তখন রোহিণী বলল, তোমরা গিয়ে কি করবে? গাড়িতেই তো বসে থাকতে হবে, এর থেকে বাড়িতে থাকো, আমরা তোমার নতুন ফুপির জন্য ওয়েলকাম কার্ড বানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাড়ি থাকব। এই তো সোনা মেয়েরা আমার। অতঃপর ওরা 10টার দিকে রওনা হল এয়ারপোর্টের উদ্দেশ্য। মেঘ, ধূসর, নীল আর নোলক এক গাড়িতে, হির, লিয়া আর জাবিন এক গাড়িতে। অতঃপর ওরা এয়ারপোর্টে পৌঁছে গেল। নীলির আসার অপেক্ষা করতে লাগল। নীলির সাথে একজন ডক্টর আর নার্সও আসবে, এমনিতে ও অসুস্থ, একা ট্রাভেল সম্ভব নয়। কিন্তু মেঘের জন্য আসতেই হল, কেসটা যে কালকেই করতে উঠবে। অতঃপর 11টা বেজে গেছে। মেঘরা সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে। অতঃপর নীলির দেখা পাওয়া গেল হুইলচেয়ারে, তার পেছনে একজন সেটা ঠেলছে, সেটা বোধহয় নার্স, আরেকজন কিছু ব্যাগপত্র নিয়ে আসছে, সেটা বোধহয় ডক্টর। নীলির মেঘদের দেখে হাসি ফুটে উঠল। মেঘ ছলছল চোখে নীলির দিকে তাকিয়ে আছে। ধূসরের অদ্ভুত অনুভূতি হচ্ছে। আর নীলিকে ভীষণ চেনাও লাগছে, এই চোখ দুটো ওর ভীষণ চেনা। নার্সটা মেঘের সামনে এসে নীলির কথা মতো হুইল চেয়ার থামিয়ে দিল। নীলি আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মেঘকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মেঘ ও নীলিকে জড়িয়ে ধরল। নীলি কেঁদেই যাচ্ছে, মেঘ কিছু বলছে না তা দেখে তখন হির বলল, আরে ভাই, একজনের কাছে গিয়ে কাঁদলে তো সব পানি শুকিয়ে যাবে। আসো বান্ধবী, আমার কাছে আসো, আমি ও তোমার চোখের পানি দ্বারা গোসল করতে চাই। হীরের কথা শুনে নীলি মেঘকে ছেড়ে বলল, হীর, ভালো হয়ে যা, বুঝেছিস? ভালো হতে পয়সা লাগে না। ও মাই আল্লাহ, এই কোমায় থেকে ফেরা মহিলা আমারে মনে রাখছে। মানুষ কোমা থেকে ফিরলে পুরনো স্মৃতি ভুলে যায়। তুমি ভুলো নাই আফা? আই এম তো অবাক আফা, ভেরি ভেরি অবাক। হীরের কথা শুনে সবাই হেসে উঠল। কিন্তু ধূসর কণ্ঠস্বর শুনে চমকে উঠল, এ ওর বোনের কণ্ঠস্বর। কিন্তু ও এখন এসবে পাত্তা দিল না। নীলি বলল, এই ড্রামাবাজ অফ যা, আয় আমার কাছে আয়, আসলে হাঁটাচলা করতে অসুবিধা হয় তাই তো হুইলচেয়ারে বসে আসলাম। হীর এসে নীলিকে জড়িয়ে ধরল, কুশল বিনিময় করল। নীলি হীরকে ছেড়ে বলল, জাবিন, লিয়া, ওদের কি ইনভিটেশন কার্ড দিতে হবে? আয়, কতদিন জড়িয়ে ধরি না তোদের। তখন জাবিন বলল, কি জানি, দিতে হতেও পারে। আমরা কেন আগ বাড়িয়ে যাব শুনি? আমাদের যে পাত্তা দেয় না আমরাও তাকে পাত্তা দিই না, ঠিক না লিয়া? তখন লিয়া বলল, একদমই তাই। হইছে, আমার মারা আসেন, আমার ভুল হয়ে গেছে। ওরা গিয়ে মিস ইউ বলে নীলিকে জড়িয়ে ধরল। মেঘ এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছে। নীল ধূসরের কোলে, আশেপাশের সবাই ওদের বন্ধুত্ব দেখে মুগ্ধ। হুট করে নীলি বলল, মেঘ। মেঘ চোখ তুলে তাকিয়ে বলল, হুম, আমার ছেলে, আমার নীল। ও কোথায়? ও ঠিক আছে তো? মেঘ কিছু বলবে তার আগে নীল ধূসরের কোলে থেকে বলল, এই যে আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি এখন সবার শেষে আমায় খুঁজছ? নীলি চমকে নীলের দিকে তাকালো, ও একটা ছেলের কোলে আছে।
নীলি কষ্ট করে হাঁটু গেড়ে বসল। ডক্টর নার্স মানা করল, তাও শুনল না। নীলি হাত বাড়িয়ে বলল, আমার নীল, আমার বাচ্চা মায়ের কাছে আসবে না? নীল ধূসরের কোল থেকে দৌড়ে মাকে গিয়ে জড়িয়ে ধরল। নীলিকে ছেলেকে পরম আবেশে জড়িয়ে ধরে অসংখ্য চুমু দিয়ে মুখ ভরিয়ে দিল। আর বলল, আমার নীল ঠিক আছে, তার কিছু হয়নি। আমার নীল, আমার বাচ্চা ঠিক আছে। নীলি নীলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তখন নীল বলল, মা তুমি কি ব্যথা পাচ্ছ? না বাবা, সন্তানকে জড়িয়ে ধরাতে মায়েরা ব্যথা পায় না। তাহলে কাঁদছ কেন? কান্না মুছো। নীলের কথা নীলি কান্না মুছে নিল আর বলল, এই যে মা কান্না মুছে ফেলেছে, কিন্তু তুমি যার কোলে ছিলে সে কে? ওটা তো আব্বু। নীলি চমকে উঠল আর বলল, আব্বু? আব্বুই তো আম্মুর হাজবা। হাজবে আম্মু বলো না, কি হবে? মেঘ বলল, ওটা হাজবেন্ড হবে। হাজবেন্ড? মেঘ তোকে নীল আম্মু বলে? মেঘ তখন কঠোর স্বরে বলল, কেন, কোনো সমস্যা নাকি তোর নীলের আমাকে আম্মু বলাতে? না না, সমস্যা কেন হবে, আমি তো বরং খুশি। নীলের আম্মু ছিল, আব্বু ছিল। আমি জানি আমার ছেলেকে তুই আমার মতোই আগলে রেখেছিলিস। তা তোর হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবি না? তখন ধূসর বলল, থাক আপু, আমি আপনাকে চিনি, পরিচয় দিতে হবে না। কেমন আছেন আপনি? আমি। তখন ধূসরের কথার মাঝেই মেঘ বলল, উনি ডক্টর ডিএ শুভ্র, আর ওনার পাশে ওর নাম নোলক, আমার ননদ। মেঘের কথা শুনে সবাই অবাক হল। ধূসরকে এভাবে পরিচয় করিয়ে দিল কেন? নীলি বলল, ওহ আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ভাইয়া ডাক শুনে ধূসরের কেমন যেন লাগল, শান্তি অনুভব হল। সেসব এখন পাত্তা না দিয়ে ও বলল, জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নীলি মেঘকে কিছু বলবে তার আগে মেঘ বলল, অনেক কথা হয়েছে, এবার বাড়ি যাওয়া যাক। তোরা সবাই গাড়িতে বস, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। সবাই গাড়িতে উঠে বসল। জাবিন নোলক ওরা নীলিকে ধরে ধরে গাড়িতে বসিয়ে দিল। ধূসর নীলির জিনিসপত্র গাড়িতে ওঠাল। ততক্ষণ মেঘ নীলির সাথে আসা ডক্টরের কাছে গিয়ে বলল, আসলে নীলিকে এখন আমাদের বাড়িতে নিয়ে যাব, তাই প্রয়োজনীয় জিনিসপত্র আমাকে বুঝিয়ে দিন। সমস্যা নেই ম্যাম, আপনার বাবা একজন নার্সকে আনতে বলেছিল, আমি নিয়ে এসেছি। না লাগবে না, আমি ওর দেখাশোনা করব, তাছাড়া আমি ছাড়াও অনেকে থাকবে, আপনি আমাকে বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তখন জাবিন বলল, এই মেঘের কি হয়েছে রে, এভাবে কেন কথা বলছে? তাছাড়া নীলি আসার পর ভালোভাবে ওর সাথে কথাও বলল না। ধূসর ভাইয়া কেউ ডক্টরের পরিচয় দিল। বুঝলাম না, মেঘ ঠিক চাইছে কি? হীর বলল, সেটা তো আমরাও বুঝতে পারছি না। নীলিকে জড়িয়ে ধরল ঠিকই, কিন্তু ভালো মন্দ কিছুই বলল না, এমনকি জিজ্ঞেসও করল না নীলি কেমন আছে, মুখটাও গম্ভীর করে রেখেছে। হুট করে পুরনো মেঘকে দেখতে পাচ্ছি আমি। নীলি ধূসরের দিকে তাকিয়ে আছে, ওর কেমন যেন ধূসরকে চেনা চেনা লাগছে, আর ভীষণ কাছেরও লাগছে। মনে হচ্ছে দাড়িটা না থাকলে হয়তো ভালোমতো চিনতে পারত। তাছাড়া ওনার নাম শুভ্র, আবার মেয়েটার নাম নোলক, ওর ছোট বোনের নাম তো। ও গবেষণা করতে লাগল। এত কিছু ভাবতে ভাবতে মেঘ যে ওর সাথে ভালোমতো কথা বলেনি সেটা বুঝতে পারল না। ও নীলকে নিয়ে আছে। জাবিনরাও এখন খান বাড়িতে যাবে, আয়মান চৌধুরী ও আসবেন, এটা ধূসর জানিয়েছে ওদের। অতঃপর সবকিছু গুছিয়ে মেঘ ধূসরকে বলল, আপনি পাশে বসুন, আমি ড্রাইভ করব। তখন ধূসর বলল, কেন? আমার ইচ্ছে তাই। ধূসর পাশের সিটে বসল, পেছনে নোলক, নীলি আর নীল। মেঘ গাড়ি ছাড়ল। হুট করে নীলির মেঘের কথা মনে পড়ল যে ও ওর সাথে ভালো করে কথা বলেনি। হুট করে নীলি বলল,
মেঘ, তুই কি আমার ওপর রেগে আছিস? এ কথা শুনে সবাই মেঘের দিকে তাকালো। মেঘ একমনে ড্রাইভ করছে, বোধহয় কিছুই শুনেনি। তখন ধূসর বলল, মেঘ, নীলি কিছু বলছে তোমায়? মেঘ থমথমে মুখে বলল, শুনেছি আমি রেগে নেই, তাই কিছু বলিনি। মেঘের ব্যবহারে সবাই অবাক হয়ে গেল, এটা কোনো মেঘ। নীলি বুঝতে পারল মেঘ সত্যিই রেগে আছে। তাই ও বলল, মেঘ, আমাকে তোকে চেনাতে আসিস না, আমি ভালোমতোই চিনি তোকে। এখন বল, আমার দ্বারা কি কিছু হয়েছে? আমার ওপর রেগে আছিস কেন? আমি রেগে নেই তোর ওপর। তাহলে আমার সাথে ভালো করে কথা কেন বলছিস না? আসার পর থেকে দেখছি একটাবার জিজ্ঞেসও করিসনি আমি কেমন আছি। আমি তো তোকে দেখতেই পাচ্ছি তুই কেমন আছিস, আবার জিজ্ঞেস কেন করতে হবে? তুই না অসুস্থ? চুপ করে থাক নোলক, নীলির মাথাটা তোমার কাঁধে নাও তো। আর নীলি, তুই চোখ বুঝে থাক। আর নীলবাবু, তুমি সাইডে গিয়ে বসো। নোলক, তোমার সমস্যা নেই তো? না ভাবি, কোনো সমস্যা নেই। নীল মেঘের কথা মতো সাইডে বসল। নোলক নীলির দিকে চেপে বসল। নীলি মিররে মেঘের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। ও বুঝতে পেরেছে কিছু তো একটা আছে। মেঘ তা মিররে দেখে বলল, আমার দিকে না তাকিয়ে নোলকের কাঁধে মাথা রাখো, ও তোর বোনের মতোই। নীলির ভালো লাগছিল না বলে ও নোলকের কাঁধে মাথা রাখল। তবে ওর ভালো লাগল, রেগে থাকলে কি হবে, ও ওর কেয়ার করছে। অতঃপর ওরা খান বাড়িতে পৌঁছে গেল। জাবিনরা গাড়ি থেকে নেমে নীলিকে নামালো। মেঘ নীলির হাত ধরে আস্তে আস্তে যাচ্ছে। আসলে নীলি হাঁটতে পারছে, কিন্তু একটু একটু, বেশিক্ষণ না। তাই যেহেতু মেঘের শ্বশুরবাড়ি যাচ্ছে, তাই কষ্ট হলেও হেঁটেই ভেতরে যাবে। সে রাস্তায় জেনেছে নোলকের থেকে যে ও সুস্থ না হওয়া পর্যন্ত ওদের বাড়িতেই থাকবে। সকলে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। আয়মান চৌধুরী ও এসেছে। নোলক নীলকে নিয়ে আগেই ভেতরে চলে গেছে। ধূসর ও তাই। ওরা 5 বান্ধবী একসাথে ঢুকল। নীলি ঢুকেই সামনের মানুষগুলোকে দেখে চমকে উঠল, এখানে যে তার বাবা মা রয়েছে। কেউ কিছু বলতে তার আগে নীলি দিলরুবা খানমের দিকে তাকিয়ে বলল, মা। দিলরুবা খানম চমকে উঠল, সাথে বাকি সবাই। শুধু মেঘ আর আয়মান চৌধুরী ছাড়া। দিলরুবা খানম এগিয়ে এসে বলল, কি বললে তুমি? তুমি আমায় মা ডাকলে? মা, আমার মা, আমি নীলাশা। এ কথা শুনে সবাই আরো চমকে উঠল। মেঘ নীলির হাত ছেড়ে দিল। দিলরুবা খানম নীলিকে জড়িয়ে ধরল আর বলল, আমার নীলাশা, আমার মেয়ে এহসান, দেখেছ, আমার মেয়ে মারা যায়নি, বেঁচে আছে। সেই জন্য মেঘের বান্ধবী নীলির জন্য আমি অদ্ভুত অনুভূতি হচ্ছিল, এটা যে আমার মেয়েই। সেই চোখ, সেই মুখ, শুধু মুখে একটু পরিবর্তন হয়েছে। কণ্ঠ সেইম। খান পরিবারের সবাই নীলির দিকে এগিয়ে আসল। তখন নীলি বলল, হ্যাঁ মা, আমি নীলাশা, তোমাদের মেয়ে। আমি অ্যাক্সিডেন্টে মারা যাইনি। কিছুক্ষণ সবার মেলোড্রামা হল। সবাই নীলিকে বসালো, কারণ সে অসুস্থ। হুট করে এহসান খান বলল, তুমি কোথায় ছিলে নীলাশা? তাছাড়া তুমি বাঁচলেই কিভাবে? আমাকে বাঁচিয়ে নিয়েছিল ওরা। তখন এহসান খান বলল, কারা বাঁচিয়েছিল? মেঘ আর মেঘের বাবা, ওরা আমাকে বাঁচিয়ে নিয়েছিল। এ কথা শুনে সবাই আরেক দফা চমকাল। ধূসর বলল, মেঘ আব্বা, আপনারা? তখন আয়মান চৌধুরী বলল, আমি বলছি এহসান, তোর মনে আছে আমি একটা কাজে সিলেট গিয়েছিলাম? তুই তো পড়াশোনা শেষ করে সিলেটে এলি, কাকার বিজনেস দেখতে শুরু করলি। তোর সাথে দেখা হতো না, শুধু ফোনে কথা হতো। সেবার মেঘের ছুটি ছিল বলে মেঘকেও আমার সাথে নিয়েছিলাম। তোকে ফোনে বলেছিলাম তোদের বাড়িতে আসব। কাজ থেকে ফেরার মাঝপথে একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের সামনেই একটা গাড়ি খাদে পড়ে যায়। আমি আর মেঘ তাড়াতাড়ি নামি। ওখান থেকে দেখলাম গাড়ির বেশ কিছুটা দূরে একটা স্কুল ড্রেস পরুয়া মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
মেঘ আর আমি তাড়াতাড়ি ওখানে গেলাম, দেখলাম নিঃশ্বাস চলছে, চারপাশে কাউকে দেখতে পেলাম না, তাই তাড়াতাড়ি করে আমরা মেয়েটাকে হসপিটালে নিয়ে গেলাম। মেয়েটার অবস্থা ভালো ছিল না। মেয়েটা খুব বাজেভাবে আহত হয়েছিল, তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ফলে মেয়েটা বেঁচে যায়। কিন্তু সারা শরীর ব্যান্ডেজ করতে হয়, এমনকি মেয়েটার কথাও বলতে পারত না। সিলেটে নতুন কাউকেই তেমন চিনি না, তোকে ফোন করি তুই ধরিস না। তাই পুলিশকে জানাই, তারা নাকি একটা কাজে ব্যস্ত, এখন আসতে পারবে না। কি করব বুঝতে পারছিলাম না, আবার মেয়েটাকে একা ছাড়তেও পারছিলাম না। এদিকে পুলিশেরও কোনো খোঁজ নেই। দুদিন পর মেয়েটার জ্ঞান ফিরলে মেয়েটা কিছুই বলতে পারে না। পড়ে না পেরে মেয়েটাকে আমাদের সাথে ঢাকায় নিয়ে আসি, চিকিৎসা করাই। প্রায় 3 মাস পর মেয়েটা সুস্থ বোধ করে, হালকা হালকা কথা বলতে পারে। তার থেকে তার পরিবারের কথা জেনে আমার সিলেটে আসি। কিন্তু গিয়ে দেখি সে বাড়িতে কেউ নেই, তালা মারা। আশেপাশে থেকে জানতে পারি মেয়েটার পরিবার সবাই অন্য কোথাও চলে গেছে, আর কয়েকদিন আগেই এ বাড়ির একটা মেয়ে মারা গেছে। বুঝতে পেরেছিলাম সেই মেয়েটার কথাই বলছে। তারপর মেয়েটাকে সব জানাই। তারপর থেকে মেয়েটাকে দেখাশোনার দায়িত্ব আমি নিই। মেঘ মেয়েটার ভালো বান্ধবী হয়ে যায়। আমি মেঘের সাথেই মেয়েটাকে স্কুলে ভর্তি করাই। এসএসসি পরীক্ষার পর মেয়েটা হোস্টেলে থেকে পড়াশোনা করত। তার আগে একটা বাসা ভাড়া করে দিয়েছিলাম, কারণ মেয়েটাকে বাড়ি নেওয়া সম্ভব ছিল না। সেই মেয়েটাই এই মেয়ে, তোদের নীলাশা। আমিও জানতাম না ও তোর মেয়ে, কারণ আমি সিলেটে এর আগে তোদের বাড়ি কখনোই যাইনি। আগে গেলে হয়তো তোদের বাড়ি দেখেই চিনতে পারতাম। সবটা শুনে সবাই অবাক। দিলরুবা খানম মেয়েকে জড়িয়ে ধরল। মেয়েটা কতটা কষ্ট করেছে। ধূসর ও গিয়ে বোনকে জড়িয়ে ধরল। সবাই মেঘের বাবাকে ধন্যবাদ দিল। হুট করেই ধূসর বলল, মেঘ তুমি জানতে তাই না যে তোমার নীলিই আমাদের নীলাশা? সেই জন্যই তুমি বলেছিলে আজ আমার আর আমার পরিবারের জন্য সারপ্রাইজ আছে, আর এটাই তোমার সারপ্রাইজ তাই না? এ কথা শুনে সবাই অবাক হল। তখন মেঘ হেসে বলল, এটাই সারপ্রাইজ, তবে আগে জানতাম না। জেনেছি কয়েকদিন আগে। আপনার মনে আছে সিলেটে গিয়ে আমি একটা জায়গায় গিয়েছিলাম আপনাকে না নিয়ে, তখন আমি আপনাদের বাড়িতেই গিয়েছিলাম। কারণ আমি আর নীলি 2-3 বার গিয়েছিলাম ওর পরিবারের খোঁজে। আপনার সাথে আপনাদের বাড়ি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। নীলি ওর পরিবার সম্পর্কে আমাকে বললেও আপনারা আপনার বোনের বিষয়ে বলেননি, প্রথম খটকা ওখানেই লাগে। আমি বিভিন্নভাবে জানার চেষ্টা করি আসলে নীলি আপনাদের বোন কিনা। আশরাফ হক নীলিকে মেরে ফেলেছিল, এটা শুনে শিওর হই যে আপনার বোনই নীলি, কিন্তু মা বলে তার মেয়ের নাম নীলাশা। এক পা পিছিয়ে যাই, আপনার ফোনে ছবি দেখে 100% শিওর হই যে আপনার বোনই নীলিমা ওরফে নীলাশা। তাই তো এ বাড়িতে নিয়ে এলাম মায়ের কথায়। এমনিতেও আজ আপনাদের সাথে দেখা করাতাম নীলিমা নামক নীলাশাকে। শেষের কথা ও নীলিমার দিকে তাকিয়ে বলল। কি ছিল ওর চাহনিতে নীলি নামক নীলাশা বুঝতে পারল না। নীলিমা উঠে মেঘের দিকে এগিয়ে যাবে, তখন মেঘ আয়মান চৌধুরীকে বলল, নীলি আমায় মিথ্যা বলেছে আব্বা। সরি নীলিমা, না নীলাশা ও আমায় মিথ্যা বলেছে, ও আমাকে বিশ্বাস করতে পারে নি আব্বা। বলেই মেঘ ওপরে নিজের রুমে চলে গেল। আয়মান চৌধুরী অসহায় চোখে মেঘের যাওয়ার দিকে তাকাল। বাকি সবাই কেউ কিছু বুঝতে পারল না ঠিকই, কিন্তু এটা বুঝতে পারল মেঘ ভীষণ কষ্ট পেয়েছে। নীলিমা কেঁদে উঠল, সে যে সত্যিই মেঘকে মিথ্যে বলেছে। মেঘ ওপরে যাওয়ার পর সবাই এক প্রকার থমকে আছে। সবাই ভাবছে মেঘ নীলি আমায় মিথ্যা বলেছে আব্বা। সরি নীলিমা, না নীলাশা ও আমায় মিথ্যা বলেছে, ও আমাকে বিশ্বাস করতে পারে নি আব্বা। এই কথা দ্বারা কি বুঝিয়েছে? হুট করে ধূসর বলল, নীলা মেঘ এগুলো কি বলে গেল? তুই কি মিথ্যা বলেছিস ওকে? নীলি কাঁদছে। তা দেখে ধূসর আবার বলল, জাবিন, হির, লিয়া তোমরা কিছু জানো?
মেঘকে এয়ারপোর্ট থেকেই নোটিস করেছি, ও নীলার সাথে তেমন কথা বলেনি, উল্টো তেড়াভাবে জবাব দিয়েছে। তখন হীর বলল, আমাদের জানামতে সেরকম কিছু নেই, শুধু নীলির নামটা ছাড়া। তবে মেঘের আচরণ আমরাও লক্ষ্য করেছি আজ। হুট করেই গাম্ভীর্যতায় নিজেকে আবার আবৃত করে নিয়েছে। তখন ধূসর বলল, আব্বা আপনি নিশ্চয়ই জানেন? তখন আয়মান চৌধুরী বললেন, সেটা তোমার নীলাশা নামক বোনকেই জিজ্ঞেস করো না। তখন নীলাশা বলল, ভালো বাবা, তুমিও মেঘের মতো আমার ওপর রেগে আছো? রাগ না করাটা কি উচিত ছিল বলছো? মানছি ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি মেঘকে বলতে চেয়েছিলাম পরে, কিন্তু বলতে পারিনি। ও তার মানে তুমি কিছুই ভুলনি, তোমার সব মনেই ছিল। আমরা ভেবেছিলাম সত্যিই তুমি কিছু কিছু জিনিস ভুলে গেছ। এরপরেও কি করে বিশ্বাস করব? তুমি কি আমাদের বিশ্বাসের মর্যাদা রেখেছ? নীলিমা সরি নীলাশা, আমি সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তোমাদের শুধু ঠিকানা সঠিক দিয়েছিলাম আর সব ভুল বলেছিলাম। আচ্ছা, যারা তোমাকে বিশ্বাস করে সিলেট থেকে ঢাকায় নিয়ে এনে তোমার চিকিৎসা করালো, তাদেরকে তুমি ভয় পেলে? বাহ চমৎকার। তখন ধূসর বলল, প্লিজ আব্বা, ও অসুস্থ, এভাবে কথা বলবেন না। আর নীলা তুই সব খুলে বল, তুই তো কিছু করেছিস তাই মেঘ এভাবে কথা বলল আর চলে গেল। আমি ওর কথায় স্পষ্ট কষ্ট দেখেছি। আর কি বললি? ঠিকানা সঠিক দিয়ে আর সব ভুল বলেছিলিস, কিন্তু কেন শুধু ভয় পেয়ে? সেটা আমি বিশ্বাস করি না। তখন নীলি বলতে শুরু করল, আসলে গাড়িতে থাকা অবস্থায় হুড ড্রাইভার চাচা বলল আমাকে মাফ করে দিও, আমি সব জেনেও তোমাকে এই গাড়িতে আনছি। আমি কেন? বলতেই উনি বলল কেউ আমাকে মারার জন্য গাড়ি ব্রেক ফেল করে দিয়েছে, আর ওনাকেও হুমকি দিয়েছে গাড়িতে আসার জন্য। উনি নাকি দেখে ফেলেছিলেন কাজটা করার সময় উনি যদি চুপ না থাকেন আর আমাকে না নিয়ে রওনা হন, তাহলে ওনাকে সহ ওনার পরিবারকে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে পরিবারের জন্য মরবে জেনেও গাড়িতে এসেছে। আর যে থ্রেট দিয়েছে সে নাকি মস্ত বড় মাফিয়া, আমার পরিবারকেও মেরে ফেলবে। সিলেট এলাকা বুঝতেই পারছো, সেখানে জায়গায় জায়গায় কত খাদ। বলতে বলতেই আমাদের গাড়িটা খাদে পড়ে যায়, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন শুধু চাচার কথায় কানে বাজছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। প্রায় 3 মাস পর চিকিৎসার পর আমি কথা বলতে পারলাম। তখন মেঘ আমার কাছে এসে আলতো করে সাহস জুগিয়ে জিজ্ঞেস করে আমার ব্যাপারে। ওকে দেখে সব সত্য বলতে ইচ্ছে হয়, কিন্তু চাচার কথা ভেবে সেই মস্ত বড় মাফিয়া যদি আমার নাম শুনে আর আমি বেঁচে আছি শুনে আবার অ্যাটাক করে, যদি আমাকে চিনে ফেলে। তাই মেঘকে নামটা বলার সময় নীল আসে মুখে, তাই নীলাশাকে বদলে দিই নীলিমা। কারণ আমি তো গল্পে পড়তাম মাফিয়ারা সব জানতে পারে, তাই ভয় পেয়ে সঠিক নাম বলিনি। বাসার সঠিক ঠিকানা দিই যাতে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি, বাকিটা ভুলে যাওয়ার নাটক করি। কারণ আমি কাউকেই বিশ্বাস করতে পারছিলাম না যদি সেই মাফিয়া আমার সম্পর্কে জেনে যায়। তাছাড়া যদি চাচার কথা মতো তোমাদের কেউ মেরে ফেলে, তাহলে ভালো বাবা তোমাদের খোঁজ করলে সেই মাফিয়া যদি ভালো বাবার ক্ষতি করতে চায়, কারণ উনি আমাকে বাঁচিয়েছে, কিন্তু আমার জন্য ভালো বাবার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। তাছাড়া আমার সম্পর্কে যদি জেনে যায় মাফিয়াটা, এটাই কারণ ছিল ওদেরকে সঠিকটা না জানানো। আমার অবস্থা দেখে ডক্টর বলে মাথায় আঘাত পাওয়ার ফলে আমি কিছু জিনিস ভুলে গেছি। মাঝে মাঝে সে ব্যাপারে আমার মনে করতে পারে, আবার নাও পারে। তারপর ভালো বাবা তোমাদের খবর নিতে যায় আমার ঠিকানা অনুযায়ী, সেখানে গিয়ে দেখে তোমরা নেই। আমি আরো ভয় পেয়ে, তাই সে তোমাদের মেরে ফেলল না তো? তাছাড়া ওটা আমাদের পৈতৃক বাড়ি, সব ওখানেই, তোমরা ওখান থেকে যাবে কেন? মাথায় সব তালগোল পাকায়। এদিকে মেঘ আমার খেয়াল রাখে, যত্ন করে বন্ধুর মতো। তারপর থেকেই আমি মেঘদের সাথে নতুন পরিচয় বাঁচতে শুরু করি, কিন্তু 1 বছর পেরুতেই আমি বুঝতে পারি মেঘদের সব সত্য জানিয়ে দেওয়া উচিত, কিন্তু জানিয়ে হয়ে উঠা আর হয়নি। আর এমন ভাব করেছি যেন সত্যিই আমার আর কিছু মনে নেই। মাঝে মাঝে তোমাদের কথা ভুলে বলে ফেলতাম, কিন্তু নাম বলা হয়নি কখনো। মেঘ সব নোট করে রাখত যাতে আমার পরিবার সম্পর্কে জানতে পারে। আমি ওকে কারো নামই বলিনি কখনো।
কিন্তু ও আমাকে এত ভালোবাসতো, এত ভরসা করত, আমি ওর মর্যাদা রাখতে পারিনি। কিন্তু বিশ্বাস করো ভালো বাবা, আমি তোমাদের ভালোর জন্যই তোমাদের মিথ্যে বলেছিলাম। তখন আয়মান চৌধুরী বললেন, তোমার বাবার নামটা আগে বললে এত কিছু হতোই না, তুমি ও থাকতে তোমার পরিবারের কাছেই, কারণ আমি আর তোমার বাবা বেস্ট ফ্রেন্ড ছিলাম। তোমার এই নির্বুদ্ধিতার জন্য এতগুলো বছর নষ্ট হল। বুঝলাম তুমি আমার বা আমাদের ভালোর জন্য মিথ্যা বলেছ, কিন্তু মিথ্যা মিথ্যাই হয়, একবার সত্যি বলে দেখতে বাকিটা দেখা যেত। তার ওপর তোমার মিথ্যা বলায় মেঘ আর কেউ কিছু বলবে তার আগেই মেঘ মাথায় একটা ক্যাপ পরে নিচে এলো। এমনিতে তো ও কালো বোরকা হিজাব নিকাব পরাই ছিল। ওকে এই লোকে দেখে সবাই অবাক হল। নিচে এসে মেঘ বলল, মিস্টার ধূসর, আপনি না ডক্টর, তাহলে এই রকম বোকামো কিভাবে করছেন? মেঘের কথা সবাই বেশ অবাক হল। ধূসর অবাক হয়েই বলল, কেন, আমি কি করলাম? আপনার বোন অসুস্থ, তার ওপর এয়ার জার্নি করে এসেছে, তাকে না খেতে দিয়ে, না ওষুধ খাইয়ে, না রেস্ট করতে দিয়ে বসে আছেন। এতে আপনার বোনের কতটা অসুবিধা হচ্ছে বা হতে পারে আপনি ধারণা করছেন না। মেঘের কথা শুনে সবাই মাথা নাড়াল। সত্যিই তাই, আবেগে ভেসে কাণ্ডজ্ঞান সবাই ভুলে গেছে। নীলিমা কান্না ভেজা কণ্ঠে বলল, মেঘ আমার কথা শোন, আমি সরি, এখন আমার একটু বেরুতে হবে, আমি এসে শুনছি, কিন্তু তুই কাঁদছিস কেন? যাই হোক, কান্না বন্ধ কর, মাথা ব্যথা করবে। ধূসর, আপনার ফোনে আমি একটা মেসেজ করেছি, সেটা দেখে নীলিকে খাইয়ে দেবেন। আর হ্যাঁ, সবাই দুপুরের খাবার খেয়ে নিবেন, আমার আসতে বিকেল বা সন্ধ্যা, এমনকি রাতও হতে পারে। আর নীলি, চুপচাপ রেস্ট নিবি, মা আপনার মেয়েকে দেখেন আসছি। সবাই অবাক চোখে মেঘের কথা শুনল। মেঘ আয়মান চৌধুরীর কাছে গেল আর বলল, আব্বা আপনার সাথে কথা আছে, একটু ওদিকটায় চলুন। আয়মান চৌধুরী ওর সাথে সবার থেকে একটু দূরে গেল। মেঘ নিচু স্বরে বলল, আব্বা শেফালি খান একটু আগে ফোন দিয়েছিল, কি জানি জরুরি কথা আছে। কিন্তু আমার কিছু সংশয় হচ্ছে, তারা কিছু অন্য প্ল্যান করছে না তো? যদি কিছু করে তাহলে একা সামলাবো কিভাবে? ধূসরকেও বলতে পারছি না, আজকেই নীলি এলো, সবাই এখন খুব খুশি এই মুহূর্তে, এমন কিছু বললে সবার আনন্দ নষ্ট হবে। এই মুহূর্ত নষ্ট করতে চাচ্ছি না, কিন্তু কি করব বুঝতেও পারছি না। আমি আপনার সাথে যাই তাহলে আব্বা? সে আমাকে একা যেতে বলেছে। তাছাড়া সেখানে কিছু হলে আপনার প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাকে ওখানে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না। আপনিও তো যাচ্ছেন, আপনার ও তো প্রাণ সংশয় থাকতে পারে। কিছু হবে না, আমি সামলে নিতে পারবো একা। আপনি এখন জোর করবেন না। তাছাড়া রিভলভার সাথে নিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ঠিকানাটা কোথায় বলুন, যাতে একটু হেরফের হলে আপনি ফোন বা টেক্সট করলে আমি সহজেই পৌঁছাতে পারি। এই ক্যাফেতে। ওকে আম্মা, সাবধানে যাবেন। ওখানে তাড়াতাড়ি, যদি সব মিটে যায় আমার ফেভারিট জায়গায় যাব। আব্বা আপনিও চলে আসবেন, কাজ সেরে আপনাকে ফোন দিব। অনেকদিন হলো দুজনে একসাথে সেখানে যাই না। মনকে খুশি করার জন্য নিজেকে সান্ত্বনা দিচ্ছেন আম্মা, আমি জানি আপনি ওখানটায় কখন যান, যখন আপনার মন অশান্ত থাকে তখন। আপনি এখনই ওখানে যেতেন, কিন্তু তার আগে শেফালি খান আটকে দিল। আপনার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে আব্বা, কিন্তু চাইলেও এখন আপনাকে বলতে পারছি না আপনার কাঁধে একটু মাথা রাখি। আয়মান চৌধুরী মেঘের মাথায় হাত রেখে বলল, ক্যাপ দিয়ে কান্না ভেজা চোখ না দেখানোর চেষ্টা, সেটা আমাকে বোঝাবেন না আম্মা। সবাই কি নীরব চোখের বোবা কান্না অভিলব্ধ করতে পারে? আব্বা আপনার থেকে লুকাতে চাই না আমি, তবে দুনিয়ার কাছে আমি যেমন নিষ্ঠুর তেমন নিষ্ঠুর হয়েই থাকতে চাই। এই জীবনে খুব কম সংখ্যক আকাঙ্ক্ষা আমার, সেসব পূরণ করেই আমি পৃথিবী ত্যাগ করতে চাই। আমার আম্মা আজ যেন একটু বেশি আবেগী হয়ে পড়ছে, নাকি তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে? তিক্ত সত্য যখন সম্মুখে দাঁড়ায় তখন শক্ত খোলসে মুড়ানো মানুষটাও যেন নড়বড়ে হয়ে যায়। আয়মান চৌধুরী অবাক হল, থমকাল, তিনি নিজেকে ধাতস্থ করতে বলল,
আমার জানামতে নীলি তেমন কোনো বড় অপরাধ করেনি। তাহলে এত কঠিন বাক্য কেন আম্মা? মেঘ অসহায় চোখে তাকালো কিন্তু কিছু বলল না, শুধু আল্লাহ হাফেজ বলে চলে গেল। কারো দিকে তাকালো না পর্যন্ত। ধূসর দূর থেকে সবকিছুই দেখছিল। হুট করে মেঘের এমন পরিবর্তন ও মেনে নিতে পারছে না। ও দৌড়ে বেরিয়ে গেল। মেঘ মাত্র গাড়িতে উঠবে ও চিৎকার দিয়ে বলে উঠল, মেঘ বালিকা। মেঘ ধূসরের দিকে তাকালো। ধূসর তাড়াতাড়ি মেঘের কাছে এসে বলল, কোথায় যাচ্ছ? মেঘ মাথা নিচু করে বলল, বললাম তো একটু কাজ আছে। তা দেখে ধূসর বলল, ক্যাপের মাধ্যমে চোখ ঢেকে রাখলে বুঝি কষ্ট আড়াল করা যায়? মেঘ চমকালো আর ধূসরের দিকে তাকালো। তা দেখে ধূসর ক্যাপ খুলে বলল, প্রিয়তমার কণ্ঠ শুনে যদি বুঝতে না পারি তার মনের অবস্থা কেমন, তাহলে সে কিসের প্রেমিক পুরুষ? মেঘ নির্লিপ্ততা ভাবে তাকিয়েই বলল, সে প্রেমিক নয়, আমার জীবনসঙ্গী, আমার অর্ধাঙ্গ। সে যে আমৃত্যু পর্যন্ত আমার সাথে থাকার প্রতিজ্ঞা করেছে। প্রেমিক হলে বুঝতে পারত না বোধ হয়, কিন্তু অর্ধাঙ্গ বলে পেরেছে। ধূসর চমৎকার হাসল আর বলল, নীলাশার ওপর রেগে থেকো না। ও যা করেছে তোমাদের ভেবেই করেছে। থাক, বলতে হবে না, আমি ওপর থেকে সব শুনেছি। ওকে বলবেন ওর ওপর রেগে নেই, একটু অভিমান হয়েছিল, এখন সেটুকু নেই। আমি কথা বলতাম, কিন্তু এখন আমাকে যেতে হবে, জরুরি কাজ আছে। ধূসরের কেন যেন খুব ভয় করছে। ও মেঘকে হুট করেই জড়িয়ে ধরে বলল, কেন যেন ভয় করছে? মেঘ বালিকা তাড়াতাড়ি ফিরে আসবে। মেঘবালিকা, তোমার অপেক্ষায় থাকব। মেঘের কি হলো জানা নেই। ও ধূসরকে জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি ফিরে আসব ইনশাআল্লাহ। ধূসর মেঘকে ছেড়ে কপালে চুমু দিয়ে বলল, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বলেই মেঘ গাড়ি নিয়ে চলে গেল। ধূসর যে পর্যন্ত গাড়ি দেখা যায় সে পর্যন্ত তাকিয়ে রইল। হুট করেই ওর ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। ও যেতে চাইতো বোধহয়, কিন্তু বোনের আসার জন্য গেল না। ধূসর ভেতরে ঢুকল আর আয়মান চৌধুরীর কাছে গিয়ে বলল, আব্বা, আপনি জানেন ও কোথায় গেল? কেন, তোমাকে বলেনি? না, সেরকম কিছুই বলেনি, শুধু বলেছে কাজ আছে। ও আচ্ছা, আসলে ওর একটা কেসের জন্য একটা তথ্য আনতে গেছে। ও আচ্ছা। এটুকু বলে ধূসর নীলির কাছে গেল। মেয়েটা এখনো কাঁদছে। জাবিনরা দিলরুবা খানম বুঝিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। ধূসর গিয়ে মেঘের কথা নীলিকে জানালো। নীলির কান্না থেমে গেল। কিন্তু আয়মান চৌধুরী চমকে উঠল। তার মানে মেঘের মন খারাপ অন্য কারণে, যা মেঘ ওনাকে বলেনি। আর ওই ভারী ভারী কথার দ্বারা মেঘ কি বুঝালো? মেঘ কি অন্য কারণে কষ্টে আছে? এদিকে মেঘ ২০ মিনিটের মাথায় শেফালি খানের বলা ক্যাফেতে পৌঁছে গেছে। মানুষের আনাগোনা নেই বললেই চলে। ভেতরে ঢুকেই সে শাড়ি পরিহিতা অস্থির অবস্থায় শেফালি খানকে দেখতে পেল। মেঘ তাড়াতাড়ি ওখানে গেল। ও বসতেই তিনি বলল, ধন্যবাদ এখানে আসার জন্য। কি বলতে ডেকেছেন সেটা বলুন। কফি খেতে খেতে বলি। না, আমি এখন কিছু খাবো না। এটা কোনো কথা নাকি? ক্যাফেতে এসে কফি না খেলে শুধু বসে কথা বললে কেমন দেখায়? অর্ডার করাই আছে, এখন বললেই দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তখনই শেফালি খান ইশারা দিল। দুটো কফি হাজির। কফিতে চুমুক দিয়ে শেফালি খান বলল, আসলে সেদিন তোমাকে অনেক কথা বলার ছিল, কিন্তু বলতে পারিনি ভয়। ওনার কথা শুনে আর কফিতে চুমুক দিতে দেখে মেঘও কফিতে চুমুক দিয়ে বলল, কেন? ওই কাজের লোকটা নজর রাখে বলে? তুমি তো জানো না কাদের কতটা নিকৃষ্ট মানুষ। আমি যদি সত্যি তোমাকে বলে দিতাম তাহলে কাজের লোকটা সব বলে দিত কাদেরকে, আর কাদের আমাকে মেরে ফেলত। মানে কিছুই বুঝলাম না। আজ তোমাকে আমি সত্যি কথা বলছি, শুনো মা, শুনে তুমি চমকে উঠবে। কিন্তু তোমার দুর্ভাগ্য। যাই হোক শুনো, আমি আর কাদের ছিলাম কলেজ জীবনের প্রেমিক প্রেমিকা।
কিন্তু দুর্ভাগ্যবশত আমার বিয়ে হয় মাহমুদের সাথে। লোকটা ভালো ছিল, আমি রাজি ছিলাম না বিয়েতে। আমি কাদেরকে ভালোবাসতাম, ওকে আমি ছাড়তে চাইনি। কাদের সব জেনেও আমাকে রাজি হতে বলে, কারণ আমার মা বাবা নাকি ওকে মেরে ফেলবে এই বিয়েতে রাজি না হলে। ও সেদিন খুব কেঁদেছিল, মা বাবাকে ভয় পেয়েই হয়তো আমাকে বিয়ে করতে বলছে। ওর কথা মতোই আমি বিয়েতে রাজি হয়েছিলাম, আর আমাদের বিচ্ছেদ ঘটে। মাহমুদ আমাকে ভালোবেসেছিল নাকি প্রথম দেখায়, তাই আমাকে হারাতে চায়নি। আমি প্রথম দিনই সব বলে দিই মাহমুদকে যে আমি কাদেরকে ভালোবাসি, আমি ওনার সাথে সংসার করতে পারবো না। সেদিন ও বলেছিল সংসার করতে হবে না, ওর সাথে থাকলেই হবে। সেদিন বুঝতে পেরেছিলাম লোকটা আমাকে অনেক ভালোবাসে। দিন যায়, লোকটার ওপর মুগ্ধ হতে থাকি, ভালোবাসাও তৈরি হয়। হালাল সম্পর্কের জোর থাকবেই, তাই না? তার স্বরূপ আমাদের জীবনে সোহেল আসে। আমি কাদেরকে প্রায় ভুলেই গিয়েছিলাম মাহমুদের ভালোবাসায়। তার 2 বছর পর অনাকাঙ্ক্ষিতভাবে আমার জীবনে আবার কাদের ফিরে আসে। আমাকে বিভিন্ন কথা বলে অপমান করে, আমি নাকি লোক দেখানো ভালোবাসি তাকে। আমাকে ভালোবাসলে সোহেল হলো কিভাবে, সবকিছু এমনভাবে উপস্থাপন করল আমার মাথা ঘুরে গেল। ও কাঁদছিল, আমার খারাপ লাগছিল, পুরনো প্রেম জেগে উঠল। ও বলেছিল ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। তখন কি হলো বুঝতে পারলাম না। মনে হলো সব ছেড়ে ছুড়ে কাদেরের কাছে যাই। ও কাঁদতে কাঁদতে কাছে এসেছিল, আমিও পুরনো প্রেমে অন্ধ হয়ে তার সাথে পরকীয়া শুরু করি। মাহমুদ অফিসে বের হলেই কাদের আসতো, মেতে উঠতাম নোংরা খেলায়। বেশ ভালোই চলছিল দিন রাতে মাহমুদ আর দিনে কাদের, সবার মাঝে আমার লাভটাই বেশি। বেশ আনন্দ লাগত। কাদের মদ নিয়ে আসতো, আয়েশি ভঙ্গিতে আমরা খেতাম, আর তারপরেই শুরু হতো রোজকার মজা। এইটুকু ঘৃণায় মেঘের শরীর রি করে উঠল। মনে হচ্ছিল এখনই সামনের মানুষটাকে খুন করতে পরকীয়া করে আমার ওর সামনেই লাভের হিসেব দেখাচ্ছে। মেঘ শক্ত হয়ে বসে রইল। শেফালি খান হাসল, কি নোংরা হাসি, আর বলতে লাগল, এইটুকুতেই এমন শুনো, বাকিটা শুনো। কি হলো জানো, দিন দিন যেন কাদেরকেও ভালো লাগছিল না। নতুন কাউকে দরকার, পুরনো মদ আর পুরনো লোক কোনোটাই ও ভালো লাগত না। তবুও কাদের আর মাহমুদকে নিয়ে মানিয়ে নিতাম। এখন সবথেকে বড় কথা, কাদের অবৈধ নারী ব্যবসা, ওষুধ কারবারি করত, নেশাদ্রব্য বানাতো, এমনকি রোকন দিয়ে কাজ করাতো। সেটা আমি ওকে বলেছিলাম ওকে আমাদের হাতে রাখতে। আমিও ওর কাজে ছিলাম। ও যখন ওর কাজ নতুন শুরু করে আমাকে বলে টাকা লাগবে, আমার নেশার দরকার ছিল, কারণ মদ ছাড়া চলছিল না যে, তাই নিজের জন্য ফুর্তির জন্য মাহমুদের থেকে কত টাকা ব্যবসায় ঢেলেছিলাম তার কোনো হদিস নেই। নতুন নতুন ডিল আমি কাদেরের সাথে হ্যান্ডেল করতাম। বিভিন্ন ব্যান্ডের মদ, ড্রাগস খেতাম। মাহমুদ বিদেশে বা কাজের জন্য বাইরে গেলে বাচ্চাদের কাজে লোকের কাছে রেখে আমি কাদেরের সাথে বাইরে গিয়ে নাচ, গান, আমোদ ফুর্তি সব করতাম। টাকা, ফুর্তি, মদ, জীবন কত সুন্দর, তাই না? আমি তো কাদেরের থেকেও নিকৃষ্ট, জানিস। ও শুধু আমায় ভালোবেসে গেছে, কিন্তু আমি ভালোবেসেছি দুজনকে। কিন্তু কাদের জানতো আমি মাহমুদকে ড্রাগস খাইয়ে ঘুম পাড়াই, কিন্তু সে তো জানে না আমি মাহমুদকে ড্রাগস দিই ঠিকই, কিন্তু ঘুমের না অন্য কিছুর। কাদের জানে ওর ছেলে আকাশ, কিন্তু আকাশ যে কার ছেলে সেটা আমি নিজেও জানি না। এ কথা শুনে মেঘ আর নিজেকে সংযত করতে পারল না। ও ওর হাতে রাখা কফির মগটা শেফালি খানের মুখ বরাবর ছুঁড়ে মারল। তাতে অবশ্য শেফালি খান একটু আঘাত পেল। হুট করে এমন হওয়ায় ও বাঘিনীর মতো এসে চিৎকার করে বলল, তোর এত তেজ? তারপর শান্ত হয়ে বলল, কুলকুল, এত তেজ ভালো না, এটা বরং তুই ওটা রেখে দে, পড়ে কারো বিছানায় কাজে লাগবে। মেঘ রাগে নিজের চেয়ার ছেড়ে শেফালি খানকে একটা চড় মেরে গলা চেপে ধরে বলল, কাশফিয়া আয়মান, মেঘকে তোর ফুটবল মনে হয়? আমি তোর মতো নিকৃষ্ট নই।
প্রথমে তো পরকিয়া করেছিস, তারপর আবার গর্বের সহিত আমাকে বলছিস ছি ছি, তোদের মতো মেয়েদের জন্য মা জাতি লজ্জিত। আর কি বললি, কারো বিছানায় ছি? আমি আমার আল্লাহর দেওয়া অশেষ নেয়ামত, আমি আমার স্বামীকে নিয়েই সন্তুষ্ট, তোর মতো নই। আল্লাহকে ভয় কর, দুনিয়াতে মজে আখিরাত নষ্ট করেছিস তুই। ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্যপানীয়তে ভোগ বিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদন আনন্দ প্রমোদে। এমতাবস্থায় তাদের সকাল হবে শূকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে। সিলসিলা ছাহিহা 1604 2699। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে এক শ্রেণীর অর্থশালী মানুষেরা নানা ধরনের মদ ও পানীয়ের ব্যবস্থা করে অতি ভোগবিলাসে দিনাতিপাত করবে, নানা ধরনের আমোদ প্রমোদে ও বিনোদনে রাত্রি যাপন করবে। এর মাধ্যম হবে নায়িকা, মদ ও বাদ্যযন্ত্র। এই ধরনের লোকেরা শূকর ও বানরে পরিণত হবে। হয় তাদের আকৃতি শূকর ও বানরের মতো হবে, অথবা তাদের হালাল হারামের বিবেচনা থাকবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শূকরের সাথে তুলনা করেছেন। তাদের চালচলন হবে বিজাতিদের মতো, অর্থাৎ তাদের স্ত্রী ও মেয়েরা বিজাতিদের মতো নানা পোশাক পরবে, আর এদের কাছে জেনা হবে সাধারণ কাজ। এদের বাড়িগাড়ি হবে কুকুর ও বিভিন্ন ধরনের মূর্তিতে পরিপূর্ণ। তাই তাদেরকে বানরের সাথে তুলনা করা হয়েছে, কারণ তারা বিজাতিদের অনুকরণ করবে। তুই হচ্ছিস জেনাকারী, ব্যভিচারী, আমার দেখা নিকৃষ্ট মানুষ হচ্ছিস তুই, তোকে আমি ছাড়ব না। বলতে বলতেই মেঘের চোখ ঝাপসা হয়ে এলো, হাত ও আলগা হয়ে এলো। শেফালি খান বুঝতে পারল তার ওষুধ কাজে দিয়েছে। তিনি মেঘকে এক ঝটকায় সরিয়ে ফেলল। মেঘ পেছনে গিয়ে ঢুলতে লাগল। ও একটা চেয়ার ধরে দাঁড়াল। ক্যাফেতে অন্য মানুষ নেই, যারাও ছিল ওরা আসার পর চলে গেছে। মেঘ বুঝতে পারল ওকে এখানে ইচ্ছে করে প্ল্যান করেই ডেকেছে। ও তাড়াতাড়ি করে ওর বাবাকে মেসেজ করবে, তার আগেই শেফালি খান মেঘের গাল ধরে বলল, তুই আমার গায়ে হাত দিলি, তোর সাহস দেখে আমি অবাক। আবার জ্ঞান দিচ্ছিলি, তোর জ্ঞানের ধারধারি নাকি? এখন কি করবি তুই? তোর শরীরে যে আমার ওষুধ কাজ করতে শুরু করেছে। তোর কফিতে আমি ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যা খাওয়ার 20 মিনিট পর আস্তে আস্তে কাজ শুরু করবে। 30 মিনিটের মাথায় বেহুশ। আসলে একটা মেয়ে কম পড়েছিল, তখন মনে হলো তোকেই সেখানে দিই, কিন্তু মনে হলো তোকে সব জানিয়ে দিই, তাই জানালাম। বেচারি কাউকে বলতেও পারবে না, কারণ আমি রাখবই না বলার অবস্থায়। আসলে ভালো মানুষের অভিনয় কি করে করতে হয় সেটা আমার থেকে কেউ শিখুক, কারণ আমি এত নোংরা খেলা করেও হয়েছি বেস্ট মা, বেস্ট বউ আর শাশুড়ি মাও বটে। কারণ আমি সোহেলের সামনেই দরজা আটকিয়ে সব করতাম, বোকাটা বুঝতও না। ছেলেদের ভালো শিক্ষা দিতাম যাতে বলে আমার মা বেস্ট। বড় হওয়ার বাড়ি কিছু করতাম না, বাইরে যেতাম। সব ঠিকই চলছিল সবার অগোচরে, কিন্তু একদিন হুট করে মাহমুদ জেনে যায় আকাশ ওর ছেলে না। কারণ কাদের মূর্খের মতো বলে দিয়েছিল আকাশ ওর সন্তান। মাহমুদ আমাকে ভালোবাসত, তাই আমার প্রথম ভুল ভেবে ক্ষমা করে দেয়। আমিও ন্যাকা কান্না করি। ও আগেই কাদেরের ব্যাপারে জানত, ওকে ভালোবাসতাম। কাদের আমাকে ফাঁসিয়েছে বলে নানা অনুনয় বিনয় করি। তাই মাহমুদ সব সম্পত্তি সোহেলের নামে করে দেয়। হয়তো ও কাদেরের জন্য কিছু আঁচ করেছিল, কিন্তু এটা আকাশের ভালো লাগে না, কারণ ও আমার ছেলে কিনা, লোভ তো থাকবেই। তাই রাগের বশে ও সোহেলকে মেরে ফেলে। সোহেল ও হয়তো কিছু জানত, তাই ও নীলের নামে সব লিখে দেয়। আকাশ তারপর জানতে পারে নীলের নামে সব, তাই নীলকেও মেরে ফেলতে চায়। তখনই তোমার প্রাণপ্রিয় বান্ধবী মারা যায়। তার কিছুদিন পরই মাহমুদ আকাশের ব্যাপারে আর কাদেরের সাথে আমার সম্পর্ক ইচ্ছাকৃত ছিল এটা জেনে যায়। আমরা যে সকল অবৈধ ধান্দা করি সেটাও জেনে যায়। তাই বাধ্য হয়ে তাকে পথ থেকে সরাতে হয়। তুমি ঠিকই বলেছিলে, আমি মেরেছিলাম কাদেরের সাথে মিলে মাহমুদকে। তারপর আমি কাদেরকে বিয়ে করি।
এখন তোমার প্রশ্ন থাকতেই পারে নীলের সম্পর্কে জেনেও কেন আমি নীলকে মারলাম না। তাহলে শোনো, ভালো শাশুড়ির নাটক করতে যেয়ে ওই ছোট বাচ্চার ওপর মায় পড়ে গেছিলাম, তাই তাকে শেষ হতে দেখতে পারিনি। তাছাড়া আমার কি ওটা আকাশের ব্যাপার, তাই আমিও কিছু বলিনি। এমনকি কেউ জানে না ওরা যে আমি নীলের ব্যাপারে জানতাম। সেদিন কাজের লোককে দেখে ভয় নয় রাগ হয়েছিল আমার, তাই মুখটাকে কঠোর করেছিলাম। ভয়ের কথা বললাম যাতে তুমি আমাকে বিশ্বাস করে কফিটা খাও, কারণ তুমি সেদিন আমাকে খেয়াল করেছিলে আমি কিছু লুকাচ্ছি। বারবার কাজের মহিলার দিকে তাকাচ্ছিলাম। আমার আগে থেকেই সব প্ল্যান করা, তাই তো ক্যাফেতে কেউ নেই। মেঘ এখন ঢুলছে আর আশেপাশে তাকাচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বেহুশ হয়ে যাবে। ও বলল, যাক, কিছুটা অন্তত মনুষ্যত্ব আছে। তবে এটুকু বলেই মেঘ নিজের শরীরের বেঁচে থাকা সর্বোচ্চ শক্তিতে শেফালি খানকে ধাক্কা মারল। উনি পড়ে যেতেই মেঘ যতটা সম্ভব অগোছালো পায় তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে দরজা আটকিয়ে ট্যাব ছেড়ে হিজাব খুলে মাথাটা ট্যাবের নিচে রাখল। চোখ ডলতে লাগল, চোখে মুখে সমান তালে পানি দিতে লাগল। ওদিকে শেফালি খান বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে। মেঘের মোবাইলটা হাতেই ছিল, ও তাড়াতাড়ি করে ওর আব্বাকে ফোন দেয়। আয়মান চৌধুরী ফোনটা হাতেই রেখেছিল, ওনার টেনশন হচ্ছিল। উনি এখনও ধূসরদের বাড়িতেই দুপুরের খাবার খেয়ে তারপর যাবেন। আয়মান চৌধুরী ফোনটা উঠাতেই মেঘ তাড়াতাড়ি করে বলল, আব্বা, তাড়াতাড়ি গার্ডস নিয়ে ক্যাফেতে চলে আসুন। আয়মান চৌধুরী সোফা থেকে দাঁড়িয়ে বলল, আম্মা, আপনি ঠিক আছেন? আপনার কথা এমন শোনাচ্ছে কেন? আয়মান চৌধুরীর কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। ওপাশ থেকে মেঘ বলল, এখন সময় নেই আব্বা, তাড়াতাড়ি আসুন। মেঘের হাত থেকে ফোনটা পড়ে গেল, কারণ দরজার লক ভেঙে শেফালি খান ঢুকে পড়েছে আর দুজন লোক বাইরে দাঁড়িয়ে। মেঘের ঘুমের ভাব অনেকটাই পানির জন্য কেটে গেছে, এখন সে ভালোভাবেই দাঁড়াতে পারছে। শেফালি খান ওর হাত ধরে বাইরে বের করল। লোক দুটো ওকে ধরবে এমন সময় মেঘ শেফালি খানের হাত ঝাড়া মেরে ওই দুজনকে মারতে থাকে। দুজনেই পড়ে আছে, তখন মেঘ শেফালি খানের দিকে ওনার গাল ধরে বলল, দেখেছিস কাশফিয়া, আয়মান মেঘ এতটা ফুটবল নয়। একটু আগেই তুই আমার গাল এভাবে ধরেছিলিস না, এখন আমি তোর গাল এভাবে ধরে আছি। তখন শেফালি খান ওকে ধাক্কা মারল। মেঘ পিছিয়ে গেল। শরীরটা অনেক ফুটবল না থাকলেও একটু দুর্বলতা আছেই, কারণ ওষুধ এখনো পেটেই আছে। যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তখন শেফালি খান হেসে বলল, বুঝলাম তুই ফুটবল নোস, কিন্তু এতটাও শক্তিশালী নোস। তুই কি ভেবেছিলিস আমি দুজন লোক নিয়ে তোকে নিতে এসেছি না? দরজায় দেখ। মেঘ ওদিকে তাকালো, আরও 5 জনের মতো। ওর এতটাও এখন শক্তি নেই যে 5 জনের সাথে লড়াই করবে। মেঘের মনে পড়ল ওর ব্যাগে রিভলভার আছে। ও দেরি না করে ওর ব্যাগের ওখানে গেল আর রিভলভারটা হাতে নিয়ে বলল, ঠিক বলেছিস, আমি অতটাও শক্তিশালী নই, তবে আমার হাতে যেটা আছে সেটা বেশ শক্তিশালী। বলেই মেঘ শেফালি খানের হাতে গুলি করে দিল, কারণ ও তাকে জানে মারবে না। শেফালি খানের চিৎকারে মেঘের অদ্ভুত আনন্দ লাগল। বাকিরা ভয় পেল। মেঘ চিৎকার করে বলল, আমার দিকে যে এগুবে তাকে এই রিভলভার দিয়েই শেষ করে ফেলব। সবাই রিভলভার দেখে ভয় পেল, কারণ তারা এমনটা ভাবেনি, এমনকি তারাও কোনো রিভলভার আনেনি। তাই তারা ভয় ভেতরেই ঢুকল না, পালিয়ে গেল। এদিকে শেফালি খান নিচে বসে পড়েছে। মেঘ তার দিকে এগিয়ে গিয়ে বলল, ঈশস, তোর লোকগুলো তো পালিয়ে গেল রে, এখন তোর কি হবে? শেফালি খান আঘাতে কাতরাচ্ছে, তা দেখে মেঘ বলল, এইটুকু কষ্ট দেখে আমার মন ভরছে না রে, ইচ্ছে তো হচ্ছে তোর মতো মহিলাকে সব কটা গুলি মেরে উড়িয়ে দিই। কিন্তু কি করব বল, আমি তো খুনি নই। মেঘ ওনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে হাতে গুলি লাগা জায়গাটায় পা দিয়ে জোরে চাপ মেরে বলল,
তোর প্রতি এত ঘৃণা হচ্ছে যে ছুতেও আমার শরীর রিরি করছে ঘৃণায়। তোর মতো মহিলার কঠিন শাস্তি হওয়া উচিত। এইটুকু কিছুই না। শেফালি খান ব্যথায় চিল্লাচ্ছে কারণ মেঘের পা ওই আঘাতের জায়গায় মেঘের আনন্দ লাগছে। মেঘ বলল, তোমরা তো প্রাধান্য দাও কেবল পৃথিবীর এই বৈশ্বিক জীবনটাকে, অথচ পরকালীন জীবনটাই উত্তম এবং স্থায়ী, অনন্তকাল। সূরা আল আলা 16:17। এই আয়াত দ্বারা কি বুঝলি? দুনিয়ায় সুখের জন্য পরকিয়া করলি, ব্যভিচার করলি, ভাবলি না পরকালে কি হবে তোর সাথে। তাছাড়া নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন। মুসলিম হাদিস 2613। আমি তো একটু শাস্তি দিলাম, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম, বলেই মেঘ পা সরিয়ে নিল। তখনই দরজা দিয়ে আয়মান চৌধুরী, ধূসর মেঘের 3 বান্ধবীকে দেখা গেল। সবাই ক্যাফের ভেতরে ঢুকে অবাক। 2জন লোক আর শেফালি খান পড়ে আছে। মেঘের মাথা ভেজা, মাথায় হিজাবটাও নেই। মেঘের হাতে রিভলভার। মেঘের চোখ আবার ঝাপসা হয়ে আসছে, ওষুধের সাইড ইফেক্ট। মেঘ বুঝতে পারছে, তাই তাড়াতাড়ি বলল, আব্বা এদের 3জনকেই ধরে ফেলুন আর শেফালি খানকে পুলিশে দেবেন। আর কিছু বলার আগেই পড়ে পড়ে যেতে নিল। ধূসর দৌড়ে গিয়ে ধরে ফেলল সবাই। মেঘের ওখানে গেল। মেঘের কণ্ঠ জড়িয়ে আসছে ও নিভু নিভু চোখেই বলল, শেফালি খানকে ধরে নিন আর পুলিশে দিবেন, ওনাকে কঠিন শাস্তি পেতে হবে, সবথেকে কঠিন। এইটুকু বলেই মেঘ চোখ বন্ধ করে নিল। সকলে মেঘ বলে চিৎকার দিল, চলবে।